Hello everyone, welcome back to my YouTube channel. Thanks for being with me. In my today's video, I'm going to explain one of the most beautiful stories from your 12th standard syllabus, West Bengal Board. We know it's very important to read each and every story and poems of our syllabus, right? If you really want to score better marks, so you have to read each and every single story of your syllabus. And especially the students who are from 12th standard West Bengal Board, this is very crucial to know each and every story. Okay, we read stories for two reasons. আমরা দুটো কারণে কিন্তু গল্পের স্টোরিগুলোকে পড়ে থাকি। Number one, to get the message from inside, and also to know the difficult and the unknown words, okay, to improve our word vocabulary so that we can be very fluent in English and we can learn English as a language, not only as a subject to score marks in exam and crack any government exam. Ultimately, it's a language, not a subject. Okay, I already recorded the complete analysis of the first story, The Eyes Have It by Ruskin Bond. তো যারা যারা ওই স্টোরিটাকে এখনো পর্যন্ত দেখোনি, সেই ভিডিওটা আমি ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি যাতে তোমরা দেখতে পারো আর প্রত্যেকটা লাইনের বাংলা মানে এবং ইংরেজি ওয়ার্ড মিনিংসগুলোকে ভালো করে বুঝতে পারো আর ইংরেজিটাকে ডেভেলপ করতে পারো অ্যাজ এ ল্যাঙ্গুয়েজ, নট অ্যাজ এ সাবজেক্ট। ওকে, রিমেম্বার, আমাদের বোর্ড কিন্তু ইংলিশটাকে সাবজেক্ট হিসেবে দেয়নি। The purpose of learning English in West Bengal Board or in West Bengal is not to score marks only in exam. Okay, we have to use this language. আমাদের ভাষাটাকে ইউজ করতে হবে ল্যাঙ্গুয়েজ হিসেবে। কারণ কি, আমরা এখন ডিজিটাল সোসাইটিতে আছি, we are connected with the whole world. Okay, that's why this is very important to learn English as a language. Anyway, fine. তো আজকে যে ভিডিওতে আমি যে গল্পটা এক্সপ্লেন করতে চলেছি প্রত্যেকটা লাইন বাই লাইন, সেটা হলো স্ট্রং রুটস, রিটেন বাই এপিজে আব্দুল কালাম। রিমেম্বার, আজকে যে গল্পটা পড়ছি স্ট্রং রুটস, সেটা নেওয়া হয়েছে এপিজে আব্দুল কালামের অটোবায়োগ্রাফি দ্য উইংস অফ ফায়ার থেকে। ঠিক আছে, তো দ্য উইংস অফ ফায়ার থেকে স্ট্রং রুটস একটা ছোট্ট পোর্শন নেওয়া হয়েছে যেখানে এপিজে আব্দুল কালাম এক্সপ্লেইনড এক্স্যাক্টলি হোয়াট হি এক্সপিরিয়েন্সড in his childhood memories or in his childhood life. Okay, তো এপিজে আব্দুল কালাম তার ছোটোবেলা কী করে কাটিয়েছিল, কি কি শিখেছে তার বাবার থেকে, বা তার ছোটোবেলার লাইফ স্টোরিটা কেমন ছিল, সেটাই কিন্তু আমাদের স্ট্রং রুটস গল্পের মধ্যে সুন্দর করে বর্ণনা করেছে। ওকে, সো হোয়াট ইউ হ্যাভ টু ডু, উই হ্যাভ টু রিড ইচ অ্যান্ড এভরি সিঙ্গল লাইন অ্যান্ড আন্ডারস্ট্যান্ড ইটস মিনিং। ওকে, কারণ একটাই, পরীক্ষায় কোয়েশ্চেন্স আসবে, এমসিকিউ আসবে, নোটস লিখতে হবে। Okay, and if you really want to write notes on your own by your own creativity, everyone has to read and understand this story. Okay, from English to Bengali. And for your better understanding, তোমাদের ভালো মতো বোঝার জন্য আমি কিন্তু গোটা গল্পটাকে ইংরেজি থেকে বাংলা এক্সপ্লেন করছি যাতে সেকেন্ড টাইম আমাকে রিপিট না করতে হয় ক্লাসে। It will be a great benefit for the students who are taking preparation for the final exam in HS. Okay, fine. So stay connected for 15 minutes. আমি চেষ্টা করব এই গোটা স্টোরিটাকে 15 থেকে 20 মিনিটে সলভ করার জন্য, মানে এক্সপ্লেনটাকে কমপ্লিট করার জন্য। যদি কোনো আইডিয়া, কোনো লাইন বা কোনো প্যারাগ্রাফ বুঝতে অসুবিধা হয়, অবভিয়াসলি তোমরা কিন্তু কমেন্টে লিখে দিও, সেই কনফিউশনসটা আমি নেক্সট ভিডিওতে আবার ক্লিয়ার করে দেবো। ওকে, সো স্টে টিউন উইদাউট ওয়েস্টিং টাইম, লেটস গেট স্টার্টেড স্টোরি 1। ওকে, তো আমি ভালো করে স্টোরিটাকে পড়ছি লাইন বাই লাইন, তোমরা টেক্সট বুকটা হাতে নিয়ে বসো আর সঙ্গে একটা এক্সারসাইজ বুক রাখো যে ডিফিকাল্ট ফ্রেজ, ডিফিকাল্ট ইংলিশ ওয়ার্ড মিনিংসগুলোকে তোমরা নোট ডাউন করে নিতে পারো। ওকে, ফাইন। তো দ্য ফার্স্ট লাইন, স্ট্রং রুটস রিটেন বাই এপিজে আব্দুল কালাম। ওকে, তো এখানে আমরা কি দেখব, স্ট্রং রুটস ইজ অ্যান এক্সট্র্যাক্ট ফ্রম ডক্টর কালামস অটোবায়োগ্রাফি উইংস অফ ফায়ার। তো ডক্টর এপিজে আব্দুল কালামের অটোবায়োগ্রাফি উইংস অফ ফায়ার থেকে কিন্তু নেওয়া হয়েছে। In this extract, he talks about his childhood in his hometown. Okay, তো এই যে স্টোরিটা যে আমরা পড়ছি, ঠিক আছে, আমরা যে সেটটা পড়ছি এখানে কিন্তু এপিজে আব্দুল কালাম তার ছোটোবেলা এবং তার হোম টাউন রামেশ্বরম সম্পর্কে তার ছোটোবেলার চাইল্ড মেমোরিজগুলোকে তুলে ধরেছে। তো সেগুলোই আমরা আজকে পড়তে বা জানতে চলেছি। ওকে, ফাইন। তো দ্য পিস প্রেজেন্টস a delightful sketch of the author's early life and the development of his spiritual growth. So this story
This story will beautifully tell us about the childhood memories and also the development of his spiritual knowledge. APJ Abdul Kalam ও কিন্তু স্পিরিচুয়ালিও কিন্তু অ্যাক্টিভ ছিল। Okay, maybe he was one of the greatest scientists of India or of the world, you can say. But side by side he was also connected with his spiritual growth. আমরা এই গল্পে থেকে জানতে পারবো তার ছোটবেলা কেমন ছিল এবং তার স্পিরিচুয়াল নলেজটা কি করে ধীরে ধীরে মানে বেড়েছিল, বিং ইন্সপায়ার্ড বাই হিজ ফাদার। ওকে, তার বাবার ইন্সপিরেশন থেকে সেও রিলিজিয়াস কনসেপ্টকে ডেভেলপ করেছিল। ওকে, সো উইদাউট ওয়েস্টিং টাইম লেটস গেট স্টার্টেড। লাইন ওয়াইজ এক্সপ্লেনেশন তোমরা ভালো করে বোঝো। তো অ্যাট দ্য বিগিনিং গল্পের শুরুতেই বলেছে, I was born into a middle class Tamil family in the island town of Rameshwaram in the erstwhile Madras state. তো প্রথম লাইনে বলেছে I stands for APJ Abdul Kalam. As I said, এটা কিন্তু একটা অটোবায়োগ্রাফি। অটোবায়োগ্রাফি মানে কি? এপিজে আব্দুল কালাম নিজেই তার ছোটবেলার এক্সপিরিয়েন্স বা কাহিনীটাকে নিজেই বলছে। দ্য ফার্স্ট লাইন সেজ, এপিজে আব্দুল কালাম একটা মিডল ক্লাস তামিল ফ্যামিলিতে জন্মগ্রহণ করেছিল। ঠিক আছে, রামেশ্বরম শহরে, এটা একটা আইল্যান্ড টাউন রামেশ্বরম। ওকে, যেটা মাদ্রাজ স্টেট নামে আগে পরিচিত ছিল, পরবর্তীকালে এটা চেঞ্জ হয়েছে তামিলনাড়ুতে। ঠিক আছে, যাই হোক। নেক্সট লাইন সেজ, My father Jainul Abdin had neither much formal education nor much wealth. ওকে, তো এখানে এপিজে আব্দুল কালাম বলেছে তার বাবার নাম কি ছিল? জৈনুল আবদিন। রিমেম্বার হিজ ফাদার্স নেম। ওকে, জৈনুল আবদিন। সো হি হ্যাড নট ফর্মাল এডুকেশন, তার কিন্তু ফর্মাল এডুকেশনটা ছিল না। ফর্মাল এডুকেশন বলতে আমরা যে স্কুলে ভর্তি হচ্ছি, স্কুলে পড়ছি, কলেজে পড়ছি, এই যে ফর্মাল এডুকেশন, এই এডুকেশনটা কিন্তু তার বাবা ছিল না। ওকে, নর হি হ্যাড মাচ ওয়েলথ, ইভেন কি তার খুব একটা বেশি সে ধনীও ছিল না। তো এপিজের বাবা কিন্তু খুব একটা বেশি ফর্মাল এডুকেশনে শিক্ষিত ছিল না এবং তার টাকা পয়সা বা ওয়েলথ খুব একটা বেশি ছিল না। So, despite these disadvantages, he possessed great innate wisdom and a true generosity of spirit. সো এটা কিন্তু দেখো, ওর বাবা শিক্ষিত ছিল না, একটা ফর্মাল এডুকেশন ছিল না, তার খুব একটা বেশি টাকা পয়সাও ছিল না, কিন্তু হি হ্যাড টু গ্রেট ইনেট উইজডম, তার কিন্তু দুটো নলেজ ছিল, দুটো কিন্তু কোয়ালিটিস তার মধ্যে খুব বেশি ছিল। সেটা কি? এক, হি হ্যাড ইনেট উইজডম, তার অন্তর্নিহিত নলেজ খুব ছিল, অন্তর্নিহিত জ্ঞান ছিল খুব। মানুষ হিসেবে আমাদের যে মোরাল লেসন্সগুলো থাকা উচিত অ্যাপার্ট ফ্রম স্কুল এডুকেশন, যে মানবতা, যে হিউম্যানিটি, সেই মোরাল লেসন্স কিন্তু ওর বাবা ছিল। এটাকে ইনেট উইজডম বলেছে, অন্তর্নিহিত জ্ঞান। অ্যান্ড দ্য ট্রু জেনারসিটি অফ স্পিরিট, অ্যান্ড দ্য ট্রু জেনারসিটি অফ স্পিরিট মানে কি? সে ছিল খুবই উদার, ল্যাভিশ। দ্যাট মিনস হি উড ফিল ভেরি সিম্প্যাথেটিক ফর দি আদার্স। ওকে, অ্যান্ড হু এভার কেম টু হিজ হোম ফর হেল্প, হি উড ডেফিনেটলি গিভ হিম সামথিং। সে কিন্তু কোনো না কোনোভাবে তাকে হেল্প করতো। ঠিক আছে, যেই ওনার বাড়িতে আসতো। সো দিস টু কোয়ালিটিজ মেড হিম সো পপুলার। ওকে, তো দুটো কোয়ালিটি কিন্তু তাকে খুব পপুলার করে দিয়েছে। নেক্সট লাইনে বলেছে, হি হ্যাড an ideal helpmate in my mother Ashi Amma. So now he revealed his mother's name, Ashi Amma. তো এপিজে আব্দুল কালামের এপিজে আব্দুল কালামের মায়ের নাম কি? আশি আম্মা। অ্যান্ড শি ওয়াজ নট অনলি দ্য ওয়াইফ অফ হিজ ফাদার বাট অলসো আ গ্রেট আইডল হেল্পমেট, একটা ভালো অ্যাসিস্ট্যান্টও ছিল। মানে এপিজে আব্দুল কালামের বাবা যাই করতো না কেন, সেই কাজের ক্ষেত্রে একটা বড় অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করতো এপিজে আব্দুল কালামের মা আশি আম্মা। ওকে, ফাইন। নেক্সট লাইন বলেছে, I do not recall the exact number of people she fed every day, but I am quite certain that far more outsiders ate with us than all the members of our own family put together. তো এই লাইনে বলেছে এপিজে আব্দুল কালাম এক্স্যাক্টলি একটা কথা ভালো করে মনে করতে পারছে না যে ওদের বাড়িতে কতজন মানুষ এসে, মানে আউটসাইডার্সরা এসে খাবার খেয়ে যেত, মানে ওর মা কতজন বাইরের মানুষকে প্রত্যেক দিন খাবার খেতে দিত সেটা এক্স্যাক্টলি মনে নেই। বাট হি রিমেম্বার্স ওয়ান থিং ভেরি ক্লিয়ারলি, এতটুকু মনে আছে যে ওরা গোটা ফ্যামিলি মেম্বার্সরা মিলে যতটুকু খাবার খেত তার থেকে বেশি খাবার খেয়ে যেত বাইরের আউটসাইডার্সরা, মানে বাইরের মানুষেরা। ওকে, ফাইন। লেটস কাম টু দ্য নেক্সট প্যারাগ্রাফ। পরের প্যারাগ্রাফে কি বলছে দেখো, মাই প্যারেন্টস ওয়্যার ওয়াইডলি রিগার্ডেড অ্যাজ অ্যান আইডিয়াল কাপল।
আমার বাবা মাকে একটা আদর্শ কাপল হিসেবে কিন্তু মানতো গোটা রামেশ্বরম, মানে যে লোকালিটিতে ওরা থাকতো। মাই মাদার্স লিনেজ ওয়াজ মোর ডিস্টিংগুইশড। আর আমার মার যে লিনেজ ছিল, মানে অ্যানসেস্টার্স, মানে মার যে বংশধরেরা আছে তারা অনেক বেশি ডিস্টিংগুইশ ছিল। ওয়েল এস্টাবলিশড মিনস শি বিলংড টু অ্যান এলিট ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড। সে একটা এলিট ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডে কিন্তু বিলং করে, ঠিক আছে, মানে বিলং করতো এপিজের মা। মানে এটা বোঝাতে চাইছে যে এপিজের মার যে বংশধররা তার বাবার বংশধরের থেকে অনেক বেশি রিচ ছিল এবং ওয়েল এস্টাবলিশ ছিল। ওকে, ফাইন। নেক্সট লাইন, one of our forebears having been bestowed the title of Bahadur by the British। তার মানে পরের লাইনে বলেছে এপিজে আব্দুল কালামের মায়ের বংশধরের মধ্যে কোনো এক পূর্বপুরুষকে, মানে কোনো এক বংশধরকে ব্রিটিশরা বাহাদুর বলে আখ্যা করত, ঠিক আছে। এই বাহাদুর টাইটেলটা ব্রিটিশরা দিয়েছিল, মানে এপিজে আব্দুল কালামের মায়ের মানে পূর্বপুরুষ বা বংশধরের মধ্যে কোনো একজনকে, মানে তার বাপ ঠাকুরদা যে আছে তাদের মধ্যে কাউকে বাহাদুর বলে মানে টাইটেল দিয়েছিল ব্রিটিশরা। তো জানে খুব পাওয়ারফুল ছিল, তবুও তারা খুব মানে পাওয়ারফুল ছিল, ইনফ্লুয়েন্সিয়াল। নেক্সট লাইন, পরের লাইনে বলেছে আই ওয়াজ ওয়ান অফ মেনি চিলড্রেন। তার মানে এপিজে আব্দুল কালামের অনেকগুলো ভাই বোন ছিল, তো হি ওয়াজ ওয়ান অফ দেম। ওকে, আ শর্ট বয় উইথ রাদার আনডিস্টিংগুইশ লুকস। ওকে, আ শর্ট বয়, এপিজে আব্দুল কালাম ছিল কি, নিজেকে বলেছে যে সে নাকি খুবই শর্ট বয় ছিল। আর কি ছিল, রাদার আনডিস্টিংগুইশ লুকড। আনডিস্টিংগুইশড মানে কি, ওর বাবা মা প্যারেন্টসের যে লুকটা ছিল সেই লুকটা কিন্তু এপিজে আব্দুল কালাম পায়নি। ওকে, আমরা কি জানি কোনো একটা মানে ছেলে বা মেয়ে তার বাবা বা মার কিন্তু রূপটাকে রেপ্লিকেট করে, তাই না? এপিজে আব্দুল কালাম এটা বলতে চাইছে যে তার যে লুকটা ছিল তার লুকটা কিন্তু তার মার সঙ্গেও মিলতো না বা তার বাবার সঙ্গে মিলতো না, একটু আনডিস্টিংগুইশড ছিল। ওকে, আর তার বাবারা কেমন ছিল, বর্ন টু টল অ্যান্ড হ্যান্ডসাম প্যারেন্টস। মানে ওর বাবা আর মা, ওর প্যারেন্টসটা কিন্তু ছিল হ্যান্ডসাম অ্যান্ড টল, কিন্তু এপিজে আব্দুল কালাম ছিল একটু বেটে, একটু আগলি নিজেকে মনে করতো। ফাইন। পরের লাইনে বলেছে উই লিভড ইন আওয়ার অ্যানসেস্ট্রাল হাউস উইচ ওয়াজ বিল্ট ইন দ্য মিডল অফ দ্য 19th century। এর মানে কি, এপিজের বাবা ওকে উত্তরাধিকারী সূত্রে তার বাড়িটাকে পেয়েছে, ওটা কিন্তু নিজে বিল্ড করেনি। ইট ওয়াজ বিল্ট ইন দি মিডল অফ দি 19th century, ঠিক আছে। 19 শতকের মাঝ বরাবর এই বাড়িটিকে বিল্ড করা হয়েছিল, নির্মাণ করা হয়েছিল, এপিজের বাবা নিজে বানায়নি, ঠিক আছে। ইট ওয়াজ এ ফেয়ারলি লার্জ পাক্কা হাউস, রিমেম্বার। ওকে, এই পয়েন্টসগুলোকে একটু মনে রেখো, এটা কিন্তু পরীক্ষা দিয়েও দিতে পারে। হাউ ডিড এপিজে ডেসক্রাইব হিজ অ্যানসেস্ট্রাল হাউস, ঠিক আছে। তো ভালো করে শুনে নাও কি কি বলেছে। তাহলে এপিজে বলেছে হি লিভড ইন হিজ অ্যানসেস্ট্রাল হাউস অ্যান্ড ইট ওয়াজ এ লার্জ পাক্কা হাউস। পাক্কা হাউস বলতে আমাদের যে বিল্ডিং ঘর যেটা আমাদের আছে আর কি, ওরকম পাক্কা হাউস, ঠিক আছে। উইচ ওয়াজ বিল্ট ইন দ্য মিডল অফ 19th century। যাই হোক, ইট ওয়াজ মেড অফ লাইমস্টোন অ্যান্ড ব্রিক। এই যে বাড়িটা ছিল, পাক্কা হাউসটা যে ছিল, এটা কিন্তু লাইমস্টোন অ্যান্ড ব্রিক, চুনা পাথর আর ইটের তৈরি ছিল। অন দ্য মক স্ট্রিট ইন রামেশ্বরম। রামেশ্বরমের মক স্ট্রিটে ছিল, খেয়াল রেখো ওর বাড়ি কোথায় ছিল, এমসিকিউতে কিন্তু কোয়েশ্চেন দিতে পারে, তোমাদের অ্যান্সার বলতে হবে মক স্ট্রিট অফ রামেশ্বরম। রামেশ্বরমের মক স্ট্রিটে। মাই অস্টিয়ার ফাদার ইউজ টু অ্যাভয়েড অল ইনএসেনশিয়াল কমফোর্টস অ্যান্ড লাক্সারিজ। আমার অস্টিয়ার ফাদার মানে স্ট্রিক্ট ফাদার, মানে এপিজে বলেছে যে তার বাবা নাকি খুবই স্ট্রিক্ট ছিল, মানে ওর বাবা যেটা ডিসাইড করবে সেটাই তাকে করতে হবে। তো ওর বাবা খুবই স্ট্রিক্ট ছিল। আর কি করতো, হি ইউজ টু অ্যাভয়েড ইনএসেনশিয়াল কমফোর্টস, মানে অপ্রয়োজনীয় জিনিসগুলো, মানে অপ্রয়োজনীয় কিছু আরামপ্রদ জিনিসগুলো যে আছে, লাক্সারি অপ্রয়োজনীয় আইটেমসগুলো যেগুলো আমাদের না হলেও চলে, সেই জিনিসগুলোকে কিন্তু অ্যাভয়েড করতো আর খুবই স্ট্রিক্ট ছিল। However, all necessities were provided for in terms of food, medicine or clothing. যাই হোক, তাছাড়া বাকি যে প্রয়োজনীয় জিনিসগুলো সেগুলো কিন্তু ঠিক তোর বাবা প্রোভাইড করতো। এপিজে আব্দুল কালামের ফ্যামিলির কোনো রকমের অসুবিধা ছিল না, ওর বাবা প্রয়োজনীয় জিনিসগুলো কিন্তু ঠিক টাইম মতো প্রোভাইড করতো, ঠিক আছে। বেশ, নেক্সট লাইন। In fact, I would say mine was a very secure childhood, materially and emotionally. তো এপিজে আব্দুল কালাম বলছে যে যেমনই হোক না কেন আমার বাবা হতে পারে গরিব, ঠিক আছে, কিন্তু ওর চাইল্ডহুডটা কিন্তু ম্যাটেরিয়ালি আর ইমোশনালি সিকিওর ছিল, মানে নিরাপদ ছিল, তার সেরকম বেশি কষ্ট করতে হয়নি। ওকে,
অ্যাকর্ডিং টু হিম, এই লাইনে যেটা বলেছে। নেক্সট পরের প্যারাগ্রাফ বলেছে আই নর্মালি এট উইথ মাই মাদার সিটিং অন দ্য ফ্লোর অফ দ্য কিচেন। ওকে, তো এপিজে আব্দুল কালাম ওর ফুড হ্যাবিটটাও বলেছে আমাদের পরের প্যারাগ্রাফে, কী করে সে খেত, পরীক্ষায় দেয়, রিমেম্বার। ওকে, হি উড নর্মালি ইট উইথ হিজ মাদার ইন দ্য কিচেন সিটিং অন দ্য কিচেন ফ্লোর। কিচেন ফ্লোরে বসে তার মার সঙ্গে কিন্তু সে খাবার খেত। আর she would place a banana leaf before me on which she then ladled rice and aromatic sambar and a variety of sharp homemade pickle and a dollop of fresh coconut chutney। ঠিক আছে, তো ওর মাও কি কি ফুড সার্ভ করতো সেটাও কিন্তু বলেছে, অ্যান্ড রিমেম্বার দিস, পরীক্ষা কিন্তু দিতে পারে। ওকে, তো দেখো কি বলেছে। she would place a banana leaf মানে কি ওর মা এপিজির সামনে একটা কলা পাতা মানে পেতে দিত, আমাদের যেটা ডিশ বা আমরা যে থালাতে খাই তার বদলে কিন্তু এপিজে কলা পাতার উপরে খেত। ঠিক আছে, অ্যান্ড অন উইচ দেন, হ্যাঁ তখন কিন্তু কলা পাতার মধ্যে সে কিন্তু ওই অ্যারোমেটিক সাম্বার একটা ভেরি ফেমাস ফুড ইন সাউথ ইন্ডিয়া মেবি, সো ওই সাম্বার কিন্তু দিয়ে দিত, সুগন্ধি সাম্বার, খুবই সেন্ট থাকে না বিভিন্ন টেস্টি খাবারগুলো, একটা দেখবা স্মেল বেরিয়ে আসে তাই না, ভালো টেস্টি রান্না হলে, তো ওই অ্যারোমেটিক সাম্বার ওগুলো দিত। অ্যান্ড শি উড অলসো প্রোভাইড লার্জ ভ্যারাইটি অফ চাটনিজ, তার মানে কি বলেছে দেখো, শার্প হোমমেড পিকল অ্যান্ড ডলু ফ্রেশ কোকোনাট চাটনি। সে তার মা কিন্তু বিভিন্ন ভ্যারাইটিস চাটনি বা পিকল দিত। পিকল কিসের ছিল, ভ্যারাইটি শার্প হোমমেড পিকল, বাড়িতে বানানো কিছু ঝাঁঝালো হ্যাঁ কিছু আচার বানাতো তার মা, সেই আচারও কিন্তু তাকে দিত। অ্যান্ড ফাইনালি ওয়ান টাইপ অফ চাটনি দ্যাট ইজ কল্ড ডলুপ। ওকে, ডলুপ নামে একটা চাটনি তার মা কিন্তু এপিজেকে খাবারের সঙ্গে দিত। সো দিস ইজ হোয়াট দ্য লাস্ট প্যারাগ্রাফ অফ দ্য ফার্স্ট চ্যাপ্টার সেজ। নেক্সট প্যারাগ্রাফ, ওকে, সো লেটস কাম টু দ্য নেক্সট প্যারাগ্রাফ। তো এই প্যারাগ্রাফে বলেছে দ্য শিবা টেম্পল which made Rameswaram so famous to pilgrims was about a 10-minute walk from our house. শিবা টেম্পল যে আছে, শিবা টেম্পল এপিজে আব্দুল কালামের বাড়ি থেকে 10 মিনিটের পায়ে হাঁটা পথ। আর এই শিবা টেম্পল মেড রামেশ্বরম সো ফেমাস টু দ্য পিলগ্রিমস। পিলগ্রিমস মানে কি, যারা নাকি তীর্থযাত্রায় আসে ভ্রমণ করতে, যেমন আমাদের শিলিগুড়িতে ইসকন টেম্পল আর কলকাতাতে দক্ষিণেশ্বর কালী মন্দির, তাই না? So these are the religious denominations or the religious places which make that locality so famous. তো ওটাই বলেছে যে শিবা টেম্পল যে ছিল রামেশ্বরমে, সেটা কিন্তু রামেশ্বরমকে খুব ফেমাস করে রেখেছিল পিলগ্রিমসদের জন্য। অ্যান্ড ইট ওয়াজ অনলি 10 minutes ওয়াক ফ্রম হিজ হোম, তার বাড়ি থেকে 10 মিনিটের পায়ে হাঁটা পথ ছিল। রিমেম্বার, ওকে, এমসিকিউতে কিন্তু আসতে পারে, প্রত্যেকটা লাইন কিন্তু ইম্পর্টেন্ট। নেক্সট লাইন, হি সেড our locality was predominantly Muslim, ওদের লোকালিটিতে মুসলিম ফ্যামিলি বেশি ছিল, but there were quite a lot of Hindu families too, কিন্তু অনেক হিন্দু ফ্যামিলিজও ছিল, ঠিক আছে, তাদের এখানে যেখানে সে বাস করত। লিভিং amicably with their Muslim neighbors, there were many Hindu families also. ওকে, তো এপিজে আব্দুল কালাম বলল ও যেখানে বাস করত সেখানে প্রিডমিনেন্টলি প্রাধান্য পেয়েছিল কারা, প্রধানত, প্রিডমিনেন্টলি বলতে পারো প্রধানত, বা যারা নাকি ডমিনেট করে মানে মুসলিম ফ্যামিলিজ বেশি ছিল, কিন্তু তার পাশাপাশি অনেক হিন্দু ফ্যামিলিজও ছিল যারা নাকি খুব সুন্দর মিলেমিশে, অ্যামিকেবলি মানে মিলেমিশে, উইথ পারফেক্ট হারমোনি বাস করত। ঠিক আছে, পরের লাইন দেখো, there was a very old mosque in our locality where my father would take me for evening prayers. ওকে, তো পরের লাইনে বলেছে এপিজে আব্দুল কালাম যে তাদের এলাকায় একটা পুরনো ওল্ড মস্ক ছিল, মানে মসজিদ, মানে মুসলিমরা যেখানে প্রে করতে যায়। ঠিক আছে, তো ওই মস্কে এভরিডে, প্রত্যেক দিন সন্ধেবেলা এপিজের বাবা এপিজেকে কিন্তু প্রেয়ারের জন্য নিয়ে যেত সেই পুরনো ওল্ড মস্কে। I had not the faintest idea of the meaning of the Arabic prayers chanted. তো পরের লাইনে বলেছে এপিজে আব্দুল কালামের ফেইন্টেস্ট মানে একেবারে বিন্দুমাত্র নলেজও ছিল না, ফেইন্টেস্ট আইডিয়া মানে বিন্দুমাত্র নলেজও ছিল না কিসের, ওই যে অ্যারাবিক প্রেয়ার্সগুলো যে তার বাবা চ্যান্টিং করতো, মানে ওর বাবা যে অ্যারাবিক প্রেয়ার্সগুলোকে পড়তো সেটার মানে কিন্তু এপিজে কিচ্ছু বুঝতো না। ঠিক আছে, বাট
I was totally convinced that they reached God. কিন্তু এপিজে আব্দুল কালাম এটা বিশ্বাস করত যে সেই প্রেয়ার্সগুলো ওর বাবা যে করতো সেই প্রেয়ার্সগুলো ঠিক ভগবান বা আল্লাহর কাছে পৌঁছে যেত। হি হ্যাড এ বিলিভ ইন দিস। এপিজে কিন্তু বিশ্বাস করতো ওর বাবার প্রেয়ারগুলো ভগবানের কাছে পৌঁছতো। পরের লাইন, When my father came out of the mosque after the prayers, যখন নাকি প্রেয়ার করার পরে ওর বাবা মক্স থেকে বেরিয়ে আসতেন, let's see what happened. People of different religions would be sitting outside. বিভিন্ন রিলিজনস মানে বিভিন্ন ধর্মের মানুষেরা, নট অনলি দ্য মুসলিম পিপলস, খেয়াল রাখো শুধু মুসলমান বা হিন্দুরাই নয়, বিভিন্ন ধর্মের মানুষেরা সেই মস্কের বাইরে এসে ওয়েট করতো ফর হিজ ফাদার, অ্যান্ড মেনি অফ দ্যাম উড বি হোল্ডিং ওয়াটার বোলস, বোলস অফ ওয়াটার ইন দেয়ার হ্যান্ডস। তাদের অনেকেই কিন্তু হাতের মধ্যে ওই জলের পাত্র নিয়ে আসতো। তা বলেছে মেনি অফ দ্যাম অফার্ড বোলস অফ ওয়াটার টু মাই ফাদার। সে বিভিন্ন রকমের মানুষেরা যারা ওয়েট করতে এপিজে বাবার জন্য বাইরে এসে তারা কিন্তু হাতের মধ্যে জলের পাত্র নিয়ে আসতো অনেকে। পরের লাইনে বলেছে বোলস অফ ওয়াটার টু মাই ফাদার হু উড ডিপ হিজ ফিঙ্গার টিপস ইন দেম। আর আমার বাবা কী করতো, সেই জলের পাত্রগুলোর মধ্যে জলের মধ্যে তার ফিঙ্গার টিপসগুলো মানে আঙুলের যে মাথাগুলো আছে আঙুলের মাথাগুলো ডুবিয়ে দিত। অ্যান্ড দেন হি উড সে আ প্রেয়ার। তখন কিন্তু সে একটা মন্ত্র পড়তো, মানে ওই যে বলে না জল পড়া বলতে বিভিন্ন রকমের মন্ত্রতন্ত্র করে দিত, আর ওটা নিয়ে নাকি ওদের বিভিন্ন রকমের প্রবলেম সলভ হয়ে যেত। দেখো পরের লাইনে বলেছে হি উড ডিপ হিজ ফিঙ্গার টিপস ইন দ্যাম অ্যান্ড সে আ প্রেয়ার। ওই যে হাত জলে চুবিয়ে সে একটা প্রেয়ার করতো, মন্ত্র পড়তো। দিস ওয়াটার ওয়াজ দেন ক্যারিড হোম ফর ইনভ্যালিডস। তখন কিন্তু এই জলটাকে যে মন্ত্র পড়া জলটাকে তখন কিন্তু সেই মানুষগুলো বাড়িতে নিয়ে চলে যেত। কিসের জন্য? ফর ইনভ্যালিডস। ইনভ্যালিডস মানে সিক people who were suffering from different problems, physical illness, mental illness, okay, though I don't have any of them. আমার যদি কোনোটা নেই, দেখে বুঝতে পারছো I am physically active and mentally, I'm physically strong and mentally active. Anyway, চলে আসি। I also remember people visiting our home to offer thanks after being cured. তো এপিজে আব্দুল কালামের আরেকটা কথা মনে আছে, ওই যে মানুষগুলো জল পড়া নিয়ে যেত না, তারাই আবার ওদের বাড়িতে আবার ফিরে আসতো ওর বাবাকে থ্যাংক ইউ বলার জন্য। কারণ ওই জল পড়া দিয়ে তাদের ফ্যামিলি মেম্বার্সরা অনেক সময় ভালো হয়ে যেত, কিওর হয়ে যেত, যার ফলে তারা আবার থ্যাংক ইউ বলার জন্য এপিজের বাড়িতে তার বাবাকে ধন্যবাদ জানাতে আসতো। বাট লেটস সি হোয়াট হিজ ফাদার সেড দ্যাট টাইম। দেখো ওর বাবা কি বলতো। ওর বাবা বলতো মাই ফাদার অলওয়েজ স্মাইলড অ্যান্ড আস্কড দেম, ওকে, মানে এপিজের বাবা সবসময় স্মাইল করতো, একটু হাসতো আর বলতো, কি বলতো দেখো, and asked them to thank Allah the merciful, এবং তাদেরকে বলতো don't need to thank me, I did not do anything, whatever was done it was done by the God, Almighty God, Allah, okay, so thank him not me. সুতরাং ভগবান বা আল্লাহকে থ্যাংক ইউ জানাও, আমাকে নয়। এটা কিন্তু ওর বাবা হেসে হেসে এই কথাটি বলতো তার বাবা। বেশ, লেটস কাম টু দ্য নেক্সট প্যারাগ্রাফ। নেক্সট প্যারাগ্রাফে বলেছে দ্য হাই প্রিস্ট অফ রমেশপুরম টেম্পল পাকশি লক্ষ্মণা শাস্ত্রী। তো রমেশপুরম টেম্পলে হাই প্রিস্ট ছিল পাকশি লক্ষ্মণা শাস্ত্রী, এবং সে কিন্তু এপিজে আব্দুল কালামের বাবার একটা খুব ক্লোজ ফ্রেন্ড ছিল। ওয়ান অফ দ্য মোস্ট vivid memories of my early childhood is one of the two men, each in traditional attire, discussing spiritual concepts or spiritual matters. Okay, তো এপিজে আব্দুল কালাম এটা কিন্তু পরীক্ষায় আসে। দিস কোয়েশ্চেন কামস ভেরি ফ্রিকুয়েন্টলি ইন ইউর এক্সাম। তো এটা ভালো করে শুনবে, কিন্তু এই কোয়েশ্চেনটা কিন্তু আসে। তো ওয়ান অফ দ্য ভিভিড মেমোরিজ, তো এপিজে আব্দুল কালামের একটা পরিষ্কার পুরনো দিনের ছোটোবেলায় একটা পরিষ্কার কথা মনে আছে, একটা স্মৃতি মনে আছে, কি যে দিস টু মেন মানে এপিজের বাবা আর পাকশি লক্ষ্মণ শাস্ত্রী, এরা দুজনে দু রকমের ট্র্যাডিশনাল ড্রেস পরে, ট্র্যাডিশনাল অ্যাটায়ার বলতে কি, যে মুসলিমরা মুসলিমদের মতো ড্রেস পরে আর হিন্দুরা হিন্দুদের মতো ড্রেস পরে, তারা দুজনের ভিন্ন ধরনের ট্র্যাডিশনাল ড্রেস পরে দে উড ডিসকাস সো মেনি স্পিরিচুয়াল কনসেপ্টস, স্পিরিচুয়াল ম্যাটার্স, ওকে। যেমন এপিজের বাবা কোরআন থেকে অর্জন করা নলেজ নিয়ে আলোচনা করত, আর পাকশি লক্ষ্মণ শাস্ত্রী অ্যাজ ফর বিং হিন্দু হি উড ডিসকাস so many spiritual ideas based on Bhagavad Gita.
ওকে, ভগবদ গীতা হলো আমাদের হিন্দু স্পিরিচুয়াল স্ক্রিপচার। এখান থেকে আলোচনা করতো এখান থেকে আলোচনা করতো পক্ষী লক্ষ্মণ শাস্ত্রী। আর এপিজের বাবা তার নলেজ কি ছিল? কোরআনের, ওই যে অ্যারাবিক প্রেয়ার্স তোমরা তো জানোই। বেশ, সো এই যে দৃশ্যটা ওর বাবা আর পক্ষী লক্ষ্মণ শাস্ত্রী দুজনে মিলে যে আলোচনা করতো, এই দৃশ্যটা তার পরিষ্কার মনে আছে, পরীক্ষায় কিন্তু এটা আসে, ভালো করে নাও। নেক্সট প্যারাগ্রাফ। When I was old enough to ask questions, যখন নাকি আমি একটু বড় হলাম, প্রশ্ন করার মতো বয়স যখন আমার হলো, I asked my father about the relevance of prayer. তখন আমার বাবাকে বলতাম যে বাবা, why do we pray to Allah? আমরা ভগবান বা আল্লাহকে কেন প্রে করি? দেখো তার বাবা তখন কি বলতো, my father told me there was nothing mysterious about prayer. প্রেয়ারের মধ্যে রহস্যের কিচ্ছু নেই, প্রেয়ার একটা সিম্পল জিনিস। কি দেখো ওর বাবা কি বলেছে, রাদার প্রেয়ার মেড পসিবল আ কমিউনিয়ন অফ স্পিরিট বিটুইন পিপল। তো বলেছে প্রেয়ার করলে মানুষের মধ্যে একটা কমিউনিয়ন, একটা বলতে পারো যে একটা ইউনিটি গড়ে ওঠে। মানুষের মধ্যে একটা ইউনিটি গড়ে ওঠে। আর কি বলেছে, when you pray, he said, you transcend your body and become a part of the cosmos. ওকে, তো when we pray, আমরা যখন প্রে করি, পরীক্ষা কিন্তু এটা 5 নম্বরের কোয়েশ্চেন্স দেয়। ওকে, what did APJ's father say about the relevance of prayer? এটা হলো কোয়েশ্চেন, উত্তরটা হবে এটাই। তার বাবা বলেছে যে প্রেয়ার ইট ইজ জাস্ট এ সিম্পল থিং, এটার মধ্যে কোনো মিস্ট্রি বা কোনো রহস্য নেই। আর যখন আমরা প্রে করি, ইউ ট্রান্সেন্ড ইউর বডি, আমরা কি করি, আমরা আমাদের বডিটাকে ট্রান্সেন্ড করে ফেলি, মানে আমরা আমাদের শুধু বডি থাকি না, ঠিক আছে, কি হয়ে যাই, হ্যাঁ, অ্যান্ড অলসো বিকাম আ পার্ট অফ দি কসমস, আমরা ইউনিভার্সের একটা পার্ট হয়ে যাই, আমরা প্রকৃতি বা নেচারের একটি পার্ট হয়ে যাই। উইচ নোজ নো ডিভিশন অফ ওয়েলথ, এজ, কাস্ট অ্যান্ড ক্রিড। ওকে, তো আমরা যখন প্রে করি না, আমরা কিন্তু আমরা থাকি না। ওকে, আমরা কি হয়ে যাই, একটা বিশ্ব ব্রহ্মাণ্ড প্রকৃতির একটি অংশ হয়ে যাই। At that time we do not identify caste, wealth and creed, মানে ধর্ম, জাতি, বিদ্বেষ, এই সমস্ত ব্যাপারগুলো, ধর্ম, বর্ণ, যে জাতি বিদ্বেষ ব্যাপারগুলো আছে, এগুলো তখন কিচ্ছু আমরা বুঝতে পারি না। মানে আমরা সে সময় আমরাও কিন্তু একটা মানে বলতে পারো একটা নেচারের মতনই হয়ে যাই। ওকে, আর আমরা তো ভালো করেই জানি যে গড ডিড নট ক্রিয়েট রিলিজন, নেচার ডিড নট ক্রিয়েট রিলিজন, উই ক্রিয়েটেড রিলিজন। হিন্দু, মুসলিম, শিখ, ক্রিশ্চিয়ানস, ওকে, দে আর ম্যান-মেড কনসেপ্টস। ওকে, ম্যান-মেড রিলিজনস, প্রকৃতি বা ভগবান এটাকে তৈরি করেনি। যেটা আমি মনে করি, এটা আমার পার্সোনাল ওপিনিয়ন। যদিও চলে আসি লাস্ট পরের প্যারাগ্রাফটা। My father could convey complex spiritual concepts in a very simple down to earth Tamil. ওর বাবা মানে এপিজের বাবা ওই যে স্পিরিচুয়াল কনসেপ্টসগুলো আছে না, মানে ওই কোরআন থেকে, যে অ্যারাবিক ভাষাতে লেখা কোরআন থেকে নলেজ নিয়ে সেই অ্যারাবিক ল্যাঙ্গুয়েজকে একেবারে ডাউন টু আর্থ তামিল ল্যাঙ্গুয়েজ। তামিল মানে তখন তো তোমরা জানোই ভালো করে যে সাউথ ইন্ডিয়ান রমেশপুরমে ওখানে তামিল ভাষায় কথা বলে সবাই। তো অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ থেকে ওই নলেজ নিয়ে কোরআনের মানে ওনার বাবা সে সিম্পল তামিল ল্যাঙ্গুয়েজে কনভার্ট করতো, যাতে প্রত্যেকটা সাধারণ মানুষ, শিক্ষিত বা অশিক্ষিত যেই হোক না কেন, যাতে ওই কোরআনের নলেজটা, ওই রিলিজিয়াস কনসেপ্টটা ভালো মতো বুঝতে পারে। ঠিক আছে, এই জিনিসটা খুব ভালো পারতো ওর বাবা। ফর এক্সাম্পল লাইক আই এম এক্সপ্লেইনিং দিস ইংলিশ স্টোরি ইন টু বেঙ্গলি, রাইট? আমি কিন্তু ঠিক যেমন আমি ইংরেজিটা টেক্সট পড়ে তোমাদেরকে বাংলাতে বোঝাচ্ছি এর মিনিংটা, সিমিলারলি একইভাবে। ইন দ্য নেক্সট লাইন দিস ইজ ভেরি ইনফরমেটিভ। ওকে, পরের লাইনটা যেটা পড়ছি এটা একটু ভালো মতো নোটিস করবে, ঠিক আছে? এটা একটু ভেরি ইনফরমেটিভ, নলেজ আছে এখানে। পরের লাইনে বলেছে, ইন হিজ টাইম মাই ফাদার ওয়ান্স টোল্ড মি, in his own time, in his own place, in what he really is, and in the stage he has reached, good or bad. Every human being is a specific element within the whole of the manifest divine being. Okay, এর মানে আমার বাবা একদিন আমাকে বলেছিল, আমরা যে যেমন জায়গাতে থাকি না কেন, যেমন পরিস্থিতিতে থাকি না কেন, যে স্টেজেই পৌঁছই না কেন,
ঠিক আছে, গুড অর ব্যাড, হোয়াট এভার সিচুয়েশন উই আর গোয়িং থ্রু, এভরি হিউম্যান বিইং, প্রত্যেকটা মানুষ, কি বলতো, প্রত্যেকটা মানুষ ইজ দ্য পার্ট অফ ডিভাইন বিইং। আমরা, তুমি বা তোমরা যারা ভিডিওটাকে দেখছো, প্রত্যেকে কিন্তু ভগবানেরই একটি অংশ, ঠিক আছে। আর আমরা যদি ভগবানেরই পার্ট হয়ে থাকি, সো ওয়াই শুড আই বি অ্যাফ্রেড অফ প্রবলেমস অ্যান্ড ডিফিকাল্টিজ অ্যান্ড দ্য ব্যাড সিচুয়েশনস ইন আওয়ার লাইফ? কেনই বা তাহলে আমরা যদি ভগবানেরই অংশ হয়ে থাকি, তাহলে আমাদের কেন বা সমস্যা, ডিফিকাল্টিজ, প্রবলেমস এগুলো নিয়ে চিন্তিত হওয়ার কোনো কারণ নেই, ঠিক আছে। পরের লাইনে দেখো কি বলেছে, when troubles come try to understand the relevance of your sufferings। খুব সুন্দর একটা সলিউশন কিন্তু ওর বাবা বলে দিয়েছে, এপিজের বাবা। কি, প্রবলেমস যখন আসে, দেখো প্রবলেমস উইল কিপ কামিং ইনটু ইউর লাইফ, প্রবলেমস উইল কন্টিনিউ টু কাম ইনটু ইউর লাইফ, ওকে, আসতেই কিন্তু থাকবে। তো যখন প্রবলেম আসে, উই শুড আন্ডারস্ট্যান্ড দ্য রেলেভেন্স অফ দ্য সাফারিংস। তো আমরা কিন্তু বোঝার চেষ্টা করব যে প্রবলেমটা কেন এসেছে। সেই প্রবলেমটার কারণ যদি আমরা খুঁজে বের করতে পারি, উই ক্যান অ্যাভয়েড দ্যাট প্রবলেম টু রিপিট ওয়ান্স অ্যাগেন ইন আওয়ার লাইফ। যদি আমরা প্রবলেমের রিজনস বা কারণগুলোকে খুঁজতে পারি, তাহলে কিন্তু সেই প্রবলেমসগুলো আমাদের লাইফে আসবেই না, সেগুলো রিপিট হওয়ার কোনো প্রশ্নই থাকবে না, ওকে ফাইন। তো বরং আরেকটা কথা বলেছে, অ্যাডভার্সিটি অলওয়েজ প্রেজেন্টস অপরচুনিটিস ফর ইন্ট্রোস্পেকশন। খুব সুন্দর লাইনটা। দ্য অ্যাডভার্সিটি ইজ নট এ নেগেটিভ ফোর্স। অ্যাডভার্সিটি, দুঃখ, কষ্ট বা প্রবলেম, এটাকে অ্যাডভার্সিটি বলা হয়। দিস ইজ নট এ নেগেটিভ থিংস ইন আওয়ার লাইফ অ্যাকর্ডিং টু এপিজেস ফাদার। তো এপিজের বাবা বলেছে, অ্যাডভার্সিটি, দুঃখ কষ্ট জীবনে আসলে এটা কিন্তু নেগেটিভভাবে নেওয়া উচিত নয়, রাদার উই শুড টেক ইট অ্যাজ এ লেসন, ওকে। কারণ কি, আমরা কি দেখি যে প্রবলেমস আসলেই কিন্তু আমরা সলিউশনের পেছনে ছুটে বেড়াই, তাই না? ওয়াইল সার্চিং ফর দ্য সলিউশন টু দ্যাট পার্টিকুলার প্রবলেম উই গেট মেনি নিউ লেসন্স অফ লাইফ। দেখবা আমরা প্রবলেম সলভ করার সময় যখন ছুটে বেড়াই সেই প্রবলেমটাকে সলভ করার জন্য, বিভিন্ন রকমের লেসেন্স পেয়ে থাকি, তাই না? অনেক সময় দেখবো বিপদে পড়লে অনেকে বলি না যে বিপদের সময় চিনতে পেরেছি, আগে কখনো চিনিনি, তো এরকমভাবেই তো মানুষ কিন্তু লেসেন্স পায়। সুতরাং ওয়েন উই গেট লেসেন্স উই গ্রো আপ, সিম্পল। প্রবলেমস আসবে, সেই প্রবলেমসটাকে সলভ করার জন্য আমরা ছুটে বেড়াবো বা সলিউশন খোঁজার জন্য যখন আমরা যাব কোনো হেল্পের জন্য, অ্যাট দ্যাট টাইম উইল গেট লেসেন্স। সেই সময় কিন্তু আমরা লেসেন্স বা শিক্ষা পাই, অ্যান্ড দ্যাট লেসেন্স হেল্প আস টু গ্রো ইন লাইফ অ্যান্ড টু বি ওয়াইজ অ্যান্ড ইন্টেলিজেন্ট। ওটাই বলেছে ইন্ট্রোস্পেকশন, আরও বুদ্ধি, নলেজ, জ্ঞান বেড়ে যায়। এটা কিন্তু নলেজ, জ্ঞান, বুদ্ধিকেই আমাদের প্রেজেন্ট করে। সুতরাং অ্যাডভার্সিটি ইন আওয়ার লাইফ ইজ নট আ নেগেটিভ ফোর্স, উই শুড ওয়েলকাম ইট। তো আমরা কিন্তু সবসময় ওয়েলকাম করবো অ্যাডভার্সিটিকে। ফাইন, লাস্ট প্যারাগ্রাফ নাও। Why don't you say this to the people who come to you for help and advice? তো এপিজে কিন্তু তখন তার বাবাকে বলল, আচ্ছা বাবা, তাহলে এই কথাগুলো যেগুলো এখন আমাকে বললে, সেগুলো তুমি সেই সমস্ত মানুষদের কেন বলো না যারা নাকি তোমার কাছে সাহায্যের জন্য আসে? কেন বলো না বলো? I asked my father. তো এপিজে কিন্তু এই কথাটা বলতো বাবাকে। He put his hands on my shoulders and looked straight into my eyes. সে আমার ঘাড়ে তখন হাত রেখে আমার চোখের দিকে তাকিয়ে কিছুক্ষণ চোখের দিকে তাকিয়ে থাকতো। ফর কোয়াইট সাম টাইম হি সেড নাথিং। কিছুক্ষণ কিন্তু চুপ থাকতো। মানে ওর বাবা এপিজির কতটুকু ডেপথ আন্ডারস্ট্যান্ডিং আছে বোঝার চেষ্টা করতো কিছুক্ষণের জন্য, ঠিক আছে? তোর বাবার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকতো, অ্যাজ ইফ হি ওয়াজ জাজিং মাই ক্যাপাসিটি টু কম্প্রিহেন্ড হিজ ওয়ার্ডস। আর এপিজে মনে হতো যে আমার বাবা হয়তো আমি বুঝতে পারবো কি না সেটা নিয়ে একটু ভাবছে এখন যে কথাটা বলতো, বা এখন ওর বাবা যে অ্যান্সারটা দেবে সেই অ্যান্সারটা এপিজে বুঝতে পারবে কি না সেটার জন্য হয়তো ওর দিকে তাকিয়ে আছে, এটা এপিজের মনে হতো। দেন হি অ্যান্সার্ড ইন এ লো ডিপ ভয়েস। তখন কিন্তু একটা লো ডিপ ভয়েসে সে কিন্তু গভীর ভয়েসে সে একটা অ্যান্সার দিত। কি? হিজ অ্যান্সার ফিল্ড মি উইথ স্ট্রেঞ্জ এনার্জি অ্যান্ড এনথুজিয়াজম। আর আমার বাবার সেই উত্তরটা আমার মধ্যে একটা স্ট্রেঞ্জ এনার্জি আর একটা আগ্রহ ভরে দিত আমার মনকে, ঠিক আছে? আচ্ছা, whenever human beings find themselves alone, as a natural reaction they start looking for a company. ওকে, তোর বাবা বলতো মানুষ যখন নাকি নিজেদেরকে একা পায়
নিজেদেরকে একা ফিল করে, তখনই কিন্তু তারা তাদের সঙ্গীর প্রয়োজন হয়। অ্যাট দ্যাট টাইম দে আর লুকিং ফর সামবাডি টু হেল্প। ওকে, whenever they are in trouble they look for someone to help them. তো একা থাকলে তাদের সঙ্গীর প্রয়োজন হয়। দিস ইজ দ্য হিউম্যান নেচার। মানুষ একা থাকতে পারে না, তাদের সঙ্গীর প্রয়োজন হয়। অ্যান্ড whenever they are in trouble, আর যখন নাকি সমস্যায় পড়ে, they look for someone to help them out from that situation. সেই সিচুয়েশন থেকে হেল্প করার জন্য মানুষের খোঁজে বেরিয়ে পড়ে তারা। দিস ইজ হিউম্যান নেচার, প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে তাই হয় এটা। অ্যান্ড whenever they reach an impasse they look to somebody to show them the way out. আর যখন নাকি তারা একেবারে baffled হয়ে যায়, কনফিউজড হয়ে যায়, or when people don't know exactly what to do, they simply look for someone to help them way out. তো ওখান থেকে তারা কি করে উদ্ধার পাবে সেটার জন্য কিন্তু তাদের প্রয়োজন হয় কোনো একটা মানুষের। or that's why people come to me. এর জন্যই মানুষ আমার কাছে আসে। and every recurrent anguish, longing and desire finds its own special helper. ওকে, তাই এখানে বলেছে প্রত্যেকটি রিকারেন্ট অ্যাঙ্গুইশ, মানে অ্যাঙ্গুইশ মানে যন্ত্রণা, বেদনা, লঙ্গিং অ্যান্ড ডিজায়ার, প্রত্যেকটা সিচুয়েশন আমি আরও সিম্পলিফাইড করে বলে দিচ্ছি। প্রত্যেকটা যন্ত্রণা, ব্যথা, বেদনা, প্রবলেম যে আছে না, দে ফাইন্ড দেয়ার ওন হেল্পার্স। ওকে, তারা কিন্তু তাদের নিজের হেল্পার পেয়ে যায়। এটাকে আরেকটু সিম্পলিফাই করে বলি যে এভরি প্রবলেম কামস উইথ ইটস সলিউশন। এভরি প্রবলেম কামস উইথ ইটস সলিউশন। বলেন একটা কথা যে নো লক ইজ ম্যানুফ্যাকচার্ড উইদাউট ইটস কি। কোনো তালাই চাবি ছাড়া ম্যানুফ্যাকচার বা চাবি ছাড়া কোনো তালাই কিন্তু তৈরি করা হয় না। সিমিলারলি অল দি প্রবলেমস হোয়াট এভার উই আর ফেসিং ইন আওয়ার লাইফ দে হ্যাভ আ সলিউশন টু, উই নিড টু জাস্ট ফাইন্ড দেম আউট। আমরা শুধু সেই সলিউশনটাকে খুঁজে বের করতে হয় আমাদের। বেশ, এটাই বললো। আর কি, ফর দ্য পিপল হু কাম টু মি ইন ডিস্ট্রেস আই অ্যাম বাট এ গো in their effort to propitiate demonic forces with prayers and offerings. আর people মানে যে সমস্ত মানুষেরা আমার কাছে আসে দুঃখের সময়, বিপদের সময়, I am but a go, I am just only a medium. আমি একটা মিডিয়াম হিসেবে যে শুধুমাত্র কাজ করি। কি, to in their effort to propitiate demonic forces with prayers and offerings. ও ডিমনিক ফোর্সেস, অনেকে মনে করেন যে আমার ভাগ্য খারাপ, আমাকে ভূতে ধরেছে বা আমার নেগেটিভ এনার্জি কাজ করছে, এর জন্য আমি জীবনে কিছু করতে পারছি না। এই সমস্ত প্রবলেমসগুলো যখন নিয়ে আসে, ওর বাবা একটা মাধ্যম হিসেবে জাস্ট কাজ করে। ঠিক আছে, দিস ইজ, আবার বলেছে এই কথা, দিস ইজ নট এ কারেক্ট অ্যাপ্রোচ অ্যাট অল। আর এই ধরনের মানুষকে বিশ্বাস রাখা ঠিক না, মানে এরকম ধরনের বিশ্বাস মানুষকে কখনোই মনের মধ্যে রাখা ঠিক নয়। ঠিক আছে, যে আমাকে ভূতে ধরেছে বা আমার এই ব্যাড লাক, আমার অশুভ লক্ষণের জন্য আমার এগুলো হয়ে গেছে, এটাই এই জিনিসগুলো ভাবা ঠিক না। এটা কিন্তু বাবা বলল, এই জন্য বলেছে দিস ইজ নট এ কারেক্ট অ্যাপ্রোচ অ্যাট অল। মানুষের এই ধরনের বিহেভিয়ার, এই ধরনের চিন্তাধারা, ঠিক আছে, মানুষের এই ধরনের চিন্তাধারা কিন্তু সঠিক অ্যাপ্রোচ নয়। তাদের প্রবলেমসের জন্য এটা কিন্তু সঠিক সলিউশন বা অ্যাপ্রোচ নয়। বা ওরা যেটা ভাবে বা যা করে বা যেটা ভেবে ওরা এপিজের বাবার কাছে আসে, দিস ইজ নট এ রাইট অ্যাপ্রোচ অ্যাট অল। এটা কিন্তু সঠিক নয়। এটা কিন্তু ক্লিয়ার করে ওর বাবা বলেই দিল। আবার সলিউশনও বলে দিয়েছে, অ্যান্ড শুড নট বি ফলোড। আর এটা বলছে ইট শুড নট বি ফলোড, নেভার বি ফলোড। One must understand the difference between a fear-ridden vision of destiny and the vision that enables us to seek the enmity of fulfillment within ourselves. তাই এখানে বলেছে একজনকে বুঝতে হবে ভালো করে যে হোয়াট আর দ্য ডিফারেন্সেস বিটুইন দ্য ফিয়ার-রিডেন ভিশন অ্যান্ড ডেস্টিনি। ফিয়ার-রিডেন ভিশন আর ডেস্টিনি, ডেস্টিনির মধ্যে কী পার্থক্য আর ভিশনের মধ্যে কী পার্থক্য। ফিয়ার রিডেন, দেখো মানুষের মধ্যে ভয় হয় না যে এটা আমার ব্যাড লাক ছিল, ওখানে গেলে আমি আবার বিপদে পড়বো, বা এই জিনিসটা করলে আমার আবার হবে, এই বিভিন্ন রকমের নেগেটিভ ফোর্সেস আমাকে জড়িয়ে রেখেছে। এই যে ফেয়ার রিডেন ভিশনটা, এটা সম্পর্কে বুঝতে হবে আমাদের। অ্যান্ড দ্য ডেস্টিনি, এই যেমন ডেস্টিনি, এই দুটো জিনিস আমাদের যদি ভালো করে আমরা বুঝতে পারি, দেন উই শুড নট হ্যাভ দিস টাইপ অফ বিলিভস অ্যাটলিস্ট। এই যে মানুষেরা যেরকম ভাবছে, এই বিলিভগুলো অ্যাটলিস্ট আমাদের মধ্যে থাকবে না। ঠিক আছে, আমরা যদি ভালো করে বুঝতে পারি পার্থক্য ভিশন আর ডেস্টিনির মধ্যে, ফিয়ার রিডেন ভিশন আর ডেস্টিনির মধ্যে পার্থক্যটা বুঝতে পারলে আমরা এরকম ধরনের অ্যাপ্রোচ নেব না। এটাই এপিজের বাবা বলে দিল। And the vision that enables us to seek the enemy of fulfillment within ourselves.
আর সেই ভিশনটা আমাদেরকে বুঝতে হবে, আর সেই ভিশনটা কি, যেটা যেই ভিশন বা যেই আন্ডারস্ট্যান্ডিংটা আমাদেরকে সক্ষম করে তোলে সেই সমস্ত প্রবলেমের সলিউশনসগুলো নিজে থেকেই বের করা। ওকে, টু সিক দি এনিমি অফ ফুলফিলমেন্ট মিনস এনিমি অফ হ্যাপিনেস। সো দোজ সুপারস্টিশিয়াস বিলিভ, ওকে, ওই যে সুপারস্টিশনসগুলো আছে, যে ভুল ধারণা, ভুল ভ্রান্তিগুলো, ওগুলো কিন্তু অ্যাকচুয়ালি আমাদের এনিমির মতো কাজ করে। তাই বলেছে, অ্যান্ড দ্য ক্লিয়ার ভিশন will enable us to seek the enemy of fulfillment within ourselves. তো আমরা যখন কি যে বুঝতে পারবো, তখন কিন্তু আমরা আমাদের এনিমি মানে ওই যে নেগেটিভ চিন্তাধারাগুলো, ভুল সুপারস্টিশিয়াস বিলিফগুলো, ওগুলোর থেকে কিন্তু মুক্তি পাবো। অবশেষে এপিজে ওর বাবার সম্পর্কে কি বলল? I remember my father starting his day at 4 AM by reading the namaz before dawn. তো এপিজে আব্দুল কালাম আরেকটা কাহিনী বলল। এপিজে আব্দুল কালামের পরিষ্কার করে মনে আছে যে তার বাবা 4টার সময় ভোরবেলা ঘুম থেকে উঠত এবং নামাজ পড়তো। ঠিক আছে, নামাজ পড়েই কিন্তু সে তার দিন শুরু করতো। ভোরবেলা 4টার সময়। After the namaz, he used to walk down to a small coconut grove we want. নামাজ পড়ার পরেই সে কী করতো, তাদেরই একটা মানে এপিজের বাবা নামাজ পড়ার পরে তাদেরই একটি কোকোনাট গার্ডেন ছিল, একটা মানে নারকেলের বাগান ছিল, অ্যাবাউট 4 miles from our home. তো 4 মাইল দূরে এপিজের বাবার একটি কোকোনাট গার্ডেন ছিল। নামাজ পড়ার পরে সেখানে হেঁটে যেত। He would return with about a dozen of coconuts tied together thrown over his shoulder. সে কিন্তু তখন তার ঘাড়ের মধ্যে ডাজন অফ কোকোনাট, ঠিক আছে, মানে 1 ডজন কোকোনাট মানে 12টা কোকোনাট ঘাড়ের মধ্যে নিয়ে সে বয়ে আনতো বাড়িতে। 4 মাইল আবার হেঁটে আসতো, ভাবো, ঘাড়ের মধ্যে 1 ডজন কোকোনাটস নিয়ে। অ্যান্ড অনলি দেন হি উড হ্যাভ হিজ ব্রেকফাস্ট। ঠিক তারপরেই কিন্তু তার বাবা ব্রেকফাস্ট খেত। তার মানে কি, হিজ ফাদার ওয়াজ ভেরি হার্ড ওয়ার্কিং অ্যান্ড ওয়েল ডিসিপ্লিনড। ও খুব হার্ড ওয়ার্কিং ছিল। অ্যান্ড দেন this habit of his father remained his routine even when he was in his late 60s. ওর বাবা যখন নাকি 60 পার হয়ে গেছে তখনও কিন্তু এই হ্যাবিটটা, এই রুটিনটা সে মেনটেন করতো। ওকে, ফাইন। লাস্ট প্যারাগ্রাফ। তো এবার আমরা লাস্ট প্যারাগ্রাফে চলে এসেছি। দেখি লাস্ট প্যারাগ্রাফে কি বলেছে। I have throughout my life tried to emulate my father in my own world of science and technology. আমি সারাটা জীবন ধরে আমার সায়েন্স অ্যান্ড টেকনোলজির ফিল্ডে আমি আমার বাবাকেই কপি করেছি, মানে আমি আমার বাবার চিন্তাধারা, ফিলসফি বা থটসকেই কিন্তু অ্যাপ্লাই করেছি বা কপি করেছি। আফটার দ্য I have endeavored to understand the fundamental truths revealed to me by my father. আমি চেষ্টা করেছি, I have endeavored মানে আমি চেষ্টা করেছি to understand the fundamental truth, সেই বেসিক বাস্তবটা, সেই বেসিক সত্যটাকে বোঝার জন্য, যে সত্যটা আমার বাবা আমাকে বোঝানোর চেষ্টা করত। অ্যান্ড ফিল কনভিন্সড, এবং বিশ্বাস করতাম, দ্যাট দেয়ার এক্সিস্ট আ ডিভাইন পাওয়ার, যে একটা ভগবান বা একটা শক্তি, একটা সুপারন্যাচারাল পাওয়ার বলে কিছু আছে, দ্যাট ক্যান লিফট ওয়ান আপ ফ্রম কনফিউশন, যে নাকি যে শক্তিটা আমাদের কনফিউশন, আমাদের প্রবলেমস, আমাদের সাফারিং থেকে আমাদেরকে আপলিফট করে দেয়, উপরে তুলে নেয়। ঠিক আছে, আমাদেরকে ভেঙে পড়তে দেয় না, কনফিউশন থেকে বের করতে সাহায্য করে। শুধু কনফিউশন না, মিজারি, মেলানকলি অ্যান্ড ফেলিয়ার, অ্যান্ড গাইড ওয়ান টু ওয়ানস ট্রু প্লেস। তাই আমার বাবার থেকে নলেজ নিয়ে আমি বিশ্বাস করে ফেলেছিলাম যে ফান্ডামেন্টাল ট্রুথ কি, যে আমাদের জীবনে একটা শক্তি আছে, একটা পাওয়ার আছে, অ্যান্ড দ্যাট ইজ দ্য গড, যে নাকি আমাদের কনফিউশন, প্রবলেমস, পেইন, ব্যথা, বেদনা এগুলো থেকে আমাদের তুলে ধরে এবং আমাদের সঠিক পথ দেখিয়ে দেয় জীবনে চলার জন্য। ওকে, and once an individual savors his emotional and physical bonding or bondage, he is on the road to freedom, happiness and peace of mind. আর একজন মানুষ যখন নাকি বুঝতে পারে আর আলাদা করতে পারে
তার ইমোশনাল আর ফিজিক্যাল বন্ডেজকে, ইমোশনাল অ্যান্ড ফিজিক্যাল বন্ডেজ। একটা মানুষ যখন নাকি তার ইমোশনাল স্টেট অ্যান্ড ফিজিক্যাল স্টেট এই দুটোকে আলাদা করে বুঝতে পারে, এই দুটোর মধ্যে ডিফারেন্সিয়েট করতে পারে, দ্যাট ম্যান is on the right track. Okay, and that man feels the true freedom, true happiness and the true peace of mind. সত্যিকারের শান্তি, সত্যিকারের স্বাধীনতা আর সত্যিকারের সুখ সেই ব্যক্তিটা তখন জীবনে পায়। তোমাদের যদি আমার এই এক্সপ্লেনেশনটা ভালো লেগে থাকে, তোমরা যদি প্রত্যেকটা লাইনের মানে ভালো করে বুঝে থাকো, আর যদি তোমাদের সব কিছু ইজি মনে হয়ে থাকে, তাহলে তোমরা আমার চ্যানেলের সঙ্গে কানেক্টেড থাকো। কারণ আমি এই চ্যানেলেই আপকামিং তোমাদের সিলেবাসের যে পোয়েমসগুলো আছে, স্টোরিজগুলো আছে, ইভেন দ্য গ্রামার সেকশনস, সেগুলোর প্রত্যেকটার ভিডিও বানাবো। ওকে, অ্যান্ড আই এম গোয়িং টু হেল্প ইউ আউট। স্টে কানেক্টেড উইথ মি। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও টিল দি এন্ড। তো শেষ পর্যন্ত ভিডিওটিকে দেখার জন্য অবশ্যই তোমাদেরকে থ্যাংক ইউ জানাচ্ছি। আর এই ভিডিওটা থেকে যাতে সবাই বেনিফিটস পায়, তোমরা যদি কিছু জেনে থাকো বা তোমরা যদি অনেক কিছু বুঝতে পেরে থাকো, তাহলে আমি রিকোয়েস্ট করব যে ভিডিওটা তোমাদেরই ফ্রেন্ডসদের মধ্যে শেয়ার করে দাও, যাতে তারাও ভালো মতো স্টোরিটাকে বুঝতে পারে এবং পরীক্ষার সময় অ্যাটলিস্ট কিছু লাইন ওরা যাতে নিজের থেকে বানিয়ে লিখতে পারে। ঠিক আছে? আর প্রত্যেকটা অ্যানালিসিস থেকে তোমরা নোটসগুলোকে, মানে বিশেষ করে যে আলোচনাগুলো আমি করেছি প্রত্যেকটা লাইনের ডিসকাশন কিন্তু একটা নোটস। ঠিক আছে? তো তোমরা যদি কোটেশনসগুলোকে কোয়েশ্চেন আকারে পেয়ে থাকো, তাহলে আমার যে অ্যানালিসিস আমি যে এক্সপ্লেন করেছি প্রত্যেকটা এক্সপ্লেনেশনকে নোট আকারে তোমরা লিখে নিতে পারো। সুতরাং ভিডিওটাকে দেখে তোমরা নোটগুলোকে বেছে বেছে লিখে নাও যে আমি কোন লাইনের ব্যাখ্যা করতে গিয়ে কি বললাম। ঠিক আছে? সেগুলোই কিন্তু নোট। মনে রেখো, প্রত্যেকটা লাইন তোমরা কিন্তু যখনই পরীক্ষায় কোটেশনস দেখবে, তখন কোটেশনসটা থেকে যে আমি এক্সপ্লেন করেছি, এক্সপ্লেনেশন মানেই কিন্তু নোটস। ওকে, তাই যে লাইন্সগুলো কোটেশনস দিয়ে পরীক্ষায় আসবে, সেই জায়গা থেকে আমার এক্সপ্লেনেশনসগুলোকে তোমরা লিখে নিয়ে নোট আকারে লিখতে পারো। ওকে, আর যে সমস্ত স্টুডেন্টরা তোমাদের মতো এই ভিডিও থেকে জানতে চায়, শিখতে চায়, যাতে ওরা একটু সুযোগ পায় আমার চ্যানেলে এসে আমার ভিডিও থেকে স্টোরি বা গল্পগুলোকে ভালো মতো শেখার জন্য, সুতরাং শেয়ার হোয়াট ইজ রেয়ার। Just try to share this video with your near and dear ones or the friend circle. Okay, help them to watch the complete video and help them to understand the theme or the subject matter of the story, The Strong Roots. Okay, তোমরা ভিডিওটাকে শেয়ার করে দাও, পারলে স্ট্যাটাসে দিয়ে দাও, যাতে তোমার সাথে কানেক্টেড ফ্রেন্ডসরাও আমার ভিডিও থেকে ওরা ভালো মতো রেজাল্ট করতে পারে, এখান থেকে কোয়েশ্চেন্সগুলো খুব সহজে ওরা লিখতে পারে পরীক্ষার সময়। ওকে, টিল দেন বাই বাই অ্যান্ড স্টে কানেক্টেড। আর হ্যাঁ, যারা নতুন দেখছো তারা পারলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, তাহলে তোমরা আপকামিং ভিডিওগুলো থেকে অনেক লেসেন্স আরও পেয়ে যাবে। যখনই আমি ভিডিও আপলোড করব, সঙ্গে সঙ্গে তোমরা নোটিফিকেশনস পেয়ে যাবে। ওকে, টিল দেন বাই বাই, স্টে হেলদি, স্টে ফিট, সাইন অন।